জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আখতার বিন আতাউর রহমান, আরবি প্রভাষক, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, অ্যাডমিন বিদ্যানীর জব একাডেমি। আমি ছোট্ট একটি মানে কাজে জড়িত, সেটা হচ্ছে যে বিদ্যানী জব একাডেমি, যেটা সারা বাংলাদেশে বিশেষ করে হাফিজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসার আমার কলিজার টুকরা ভাই যারা চাকরি করেন, খণ্ডকালীন চাকরি করেন, তাদেরকে নিয়ে কাজ করার বড় একটি শখ। 4 বছর থেকে কাজ করি তাদেরকে নিয়ে। খুব একটি স্বপ্ন যে তারা বিভিন্ন মাদ্রাসায় চাকরি করেন, কিন্তু সমাজে সুপ্রতিষ্ঠিত হতে অনেকে পারেন, অনেকে পারেন না। তো আমরা চাই, যেহেতু এনটিএস এর মাধ্যমে ভালো একটা চাকরি পাওয়া যায়, সমাজে একটা পরিচিতি বাড়ে, পরিস্থিতি হয়, সমাজে গ্রহণযোগ্যতা বাড়ে, সেই দিকটা খেয়াল করে আমি এই কাজটা হাতে নিয়েছি। শখ করে হাতে নিয়েছি, বাণিজ্যিক কোনো প্ল্যাটফর্ম নয়, শখ করে হাতে নেওয়া। সেখান থেকে কাজ করছি ইনশাল্লাহ। প্রত্যেকটি বছর সফলতার সাথেই আমার কলিজার টুকরা ভাইয়েরা বিভিন্ন জেলা থেকেই সফল হচ্ছেন, আপনারা দেখেছেন। আর সেই বিষয়ে আর বেশি বলতে চাচ্ছি না, সরাসরি শুরু করবো। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, সেই 9:30 থেকে শুরু করে এখন কয়টা বাজে, 10টা 4 বেজে গেছে। হ্যাঁ, আর আপনাদের কাছে এই রেকর্ড একটা অপশন চলে গেছে, ওটা ওকে করে দিবেন। ভাই আমার ওই পিডিএফটা চলে দেন, সরাসরি আমরা কথা বলবো আজকে, আর কোনো ইয়ে করবো না। আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা ইনি হলেন সিরাজুল ইসলাম ভাই, নীলফামারী। জি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিব সবাই একটু। হ্যাঁ, ধৈর্য ধরে এই স্ক্রিন শেয়ার হতে যে সময়টা, এতটুকু শুধু সময় দেন, শুধু এতটুকু সময়। জি, দেখেন স্ক্রিনটা দেখা যায় কিনা এটা আমাদেরকে কনফার্ম করবেন। মাইক অন করবেন, আবার অফ করবেন নিজ দায়িত্বে। হ্যাঁ, তাহলে সহজ হবে। দেখা যায়। দেখা যায়। হ্যাঁ, আর আপনারা নিজেরা ইচ্ছা করলে এটাকে জুম করে নিতে পারবেন। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ধন্যবাদ। এটা আপনারা নিজেরা ইচ্ছা করলে বড় করে নিতে পারবেন, ঠিক আছে, আপনাদের সুবিধা মতো। তো ঠিক আছে, আমি আপনাদের সাথে শুরু করছি। বিদ্যানী জব একাডেমিতে আপনাকে স্বাগত। আসুন সর্বপ্রথম জেনে নেই এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন সিলেবাস সম্পর্কে। আমরা অনেকে এটা জানি না, এটা জানা দরকার। যারা 2-3 বার দিয়েছেন তারা জানেন, এখানে বিভিন্ন ধরনের ভাই বোন আছেন। কেউ এবার প্রথম দিবেন, কেউ আগে দিয়েছেন। তো সবাই মিলে যেহেতু আমরা একই পরিবারের সদস্য, এই জন্য কাউকে ধৈর্য ধরতে হবে। জি, তো দেখেন, প্রিলিমিনারিতে 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। মোট 4টি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বর হলো বাংলা, সেখান থেকে 25 মার্কস। ইংরেজি 25 মার্কস। গণিত থেকে 25। সাধারণ জ্ঞান থেকে 25। এই টোটাল 4 বিষয় থেকে 4-25-এ 100 মার্কস পরীক্ষা হয়ে থাকে। আমরা সরাসরি সিলেবাসটি আলোচনা করব। দেখেন, বাংলা থেকে যেসব টপিকসে প্রশ্ন হয়ে থাকে, 1 নম্বর হলো ভাষা রীতি ও বিরাম চিহ্ন। আপনি দেখেন, আমি ডান পাশে লিখেছি 5/6। এই ভাষা রীতি ও বিরাম চিহ্নকে আপনি পরীক্ষায় 5 থেকে 6 মার্ক কমন পাবেন। এটা বিশাল একটি সুন্দর অধ্যায়, যেখান থেকে আপনার 5 মার্ক কমন পাবেন। 2 নম্বরে দেখেন বাগধারা ও বাগবিধি, এখান থেকে 2 মার্ক, 3 অথবা 1 কমন পাবেন। 3 নম্বর ভুল সংশোধন বা শুদ্ধকরণ, এটা থেকে আপনি 2 মার্কস পাবেন। যথার্থ অনুবাদ ও শিরোনাম, এখান থেকে 1 অথবা 2 মার্কস আমাদের কমন থাকে। 5 নম্বর সন্ধি বিচ্ছেদ, এখানেও 2 অথবা 1 আমরা কমন পেয়ে থাকি। 6 নম্বর দেখেন কারক ও বিভক্তি থেকে 3, কখনো কখনো 2 মার্ক আমরা কমন পাই। 7 নম্বরে সমাস ও প্রত্যয় বিন্যাস। এই সমাস ও প্রত্যয় বিন্যাস আলাদা আলাদা টপিক, এই দুটো মিলে 4, কখনো কখনো 3 মার্কস কমন পেয়ে যান। 8 নম্বর হলো বাক্য সংকোচন, এখান থেকে আপনি 2 অথবা 1 মার্কস পাবেন। 9 নম্বরে লিঙ্গ পরিবর্তন, 2
অথবা 1 মার্কস পাবেন। তাহলে দেখেন বাংলায় আপনার মাত্র 9টি অধ্যায়, 9টি টপিকস। আপনি যদি 9টা দিন আমাদের সাথে সময় দেন, আপনি 25-এর ভিতরে 24 পাবেন, 25ও পাইতে পারেন। বিগত অভিজ্ঞতা 25ও পেয়েছেন অনেকে। এখন দেখেন ইংরেজি থেকে যেসব টপিকসে প্রশ্ন হয়ে থাকে, 1 নম্বর হলো ইরোডস ইন কম্পোজিশন, 1 মার্কস অথবা 2 মার্কস পাবেন। ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন টপিকস থেকে আপনি 2, 3 পেতে পারেন, আমি 2, 1 কমায় দিছি। 3 নম্বর দেখেন ইউজেস অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার থেকে 2, 3 মার্কস আপনি কমন পাবেন। ইউজেস অফ ভার্বস, রাইট ফ্রম ভার্ব, এখান থেকে এটা বড় অধ্যায়, এখান থেকে 6 অথবা 7 মার্কের মতো কমন পাবেন। যেভাবে বাংলায় ভাষারীতি বিরাম চিহ্ন কমন পেয়েছেন, ঠিক এখানেও এরকম, এটা সবচেয়ে বেশি কমন পাবেন। 5 নম্বর আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এখানে 2 থেকে 3 মার্কসের মতো কমন পাওয়া যায়। 6 নম্বর আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফ্রম স্টোরি, এখান থেকে 1 অথবা কখনো 2 মার্কস কমন পেতে পারেন। 7 নম্বর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইংরেজির ভিতরে এটা বড় একটি অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ টপিকস, 6 থেকে 7 মার্কস আপনি কমন পাবেন। 8 নম্বর হলো সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, এই দুটা মিলে এভারেজে আপনি 5 থেকে 7 মার্কস কমন পাবেন, বা 4 পাবেন, বা 3 পাবেন। 9 নম্বর কমপ্লিটিং সেন্টেন্স, এখান থেকে 1, 2 পাবেন, আমি দেই নাই। ইডিয়ম এন্ড ফ্রেজ, এখান থেকে দেওয়া হয়নি, কমপক্ষে 2টা মার্কস এখানে পাবেন। চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে আপনি প্রায় 4-5 পাবেন, দেওয়া হয়নি। অর্থাৎ এই যে আলোচনা হলো ইংরেজি, এই অধ্যায় মাত্র 11টি, বাংলায় পাইছেন আপনি 9টি, আর ইংরেজিতে মাত্র 11টি টপিকস। যদি ভালোভাবে পড়েন, বিগত অভিজ্ঞতা বলছি, 25-এর ভিতরে আপনি 20, 21, 22, 23 নরমালি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গণিত থেকে যেসব টপিকসে প্রশ্ন হয়ে থাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তবে গণিতের একটু আলাদা করা হয়েছে, 5টি বিষয় আছে গণিতের। দেখেন কয়টি বিষয়, 5টি বিষয়। 1 নম্বর হলো পাটিগণিত, 2 নম্বর হলো বীজগণিত, 3 নম্বর হলো জ্যামিতি, 4 নম্বর হলো পরিমিতি, 5 নম্বর হলো ত্রিকোণমিতি। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আবেদন করতে গেছিলাম এখন গণবিজ্ঞপ্তির কথা বলা যাবে না, আমরা এখানে একটা অনলাইন ক্লাসে আছি। মেহেরবানি করে আপনি ক্লাস শেষে আমাদের সাথে যোগাযোগ করুন প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ। দেখেন পাটিগণিতে যেসব টপিকস থেকে আমাদের পড়তে হয়, 1 নম্বর হলো সূত্র ও নিয়মাবলী, এখান থেকে আপনার মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা, এখান থেকে আমরা 1 থেকে 2 মার্কস কমন পাবো। খ নম্বর ভগ্নাংশ, বৃহত্তর ক্ষুদ্রতর ভগ্নাংশ বের করার কিছু নিয়ম কানুন আছে, যেখান থেকে আমাদের হর হামেশায় 2 মার্ক কমন আসবে। 2 নম্বর দেখেন গড়, এই গড় টপিকস থেকে আমাদের 2 অথবা 1 মার্ক। 3 নম্বর ঐকিক নিয়ম, এটা 1 মার্কস অথবা 2 মার্কস পাবেন। আবার ঐকিক নিয়মের ক, কাজ ও সময়। খ নম্বর ট্রেন, সময় ও দূরত্ব, এই যে 2টি বিষয়, এই 2টি বিষয় থেকে আপনাদের প্রশ্ন আসবে। এটা আমরা ভালো করে পড়লে হয়ে যাবে, খুবই সহজ, খুবই ইজিলি বিষয়। 4 নম্বর দেখেন লসাগু ও গসাগু, এটা কিন্তু পাটিগণিতের, 2টি মার্কস অথবা 1টি কমন পাবেন। 5 নম্বরে শতকরা, 2 মার্ক থাকতে পারে, 3 মার্কও থাকতে পারে, কখনো কখনো 1 থাকে। 6 নম্বর হলো সুদ কষা, এটা 2 থেকে 3 মার্কের মতো আপনি কমন পাবেন। 7 নম্বর লাভ ক্ষতি, এই লাভ ক্ষতি কখনো 2 মার্ক থাকে, কখনো 1 মার্কস থাকে। 8 নম্বর হলো অনুপাত সমানুপাত, এখানেও 2 মার্ক অথবা 1 মার্ক। এখানে 8টা অধ্যায় আছে, এই 8টা অধ্যায় থেকে কখনো কখনো 3টা 4টা ব্যবহার করে এনটিআরসি, পরের বছর বাকি 3-4টা ব্যবহার করে, এইভাবেই প্রশ্নগুলো করে। এখন আপনি যদি বীজগণিত দেখেন, 1 নম্বর হলো উৎপাদক, এখান থেকে 1 মার্কস পাবেন। 2 নম্বর বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, এখান থেকে 2 অথবা 3 পেতে পারেন।
3 নম্বর গসাগু, এটা বীজগণিতের গসাগু, এখান থেকে 1 মার্কস থাকে এবং খুব সহজ। 4 নম্বর বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র প্রয়োগ, এটা খুব থাকে না। 5 নম্বর সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ, এখান থেকে 2-3 মার্ক বা 4 মার্ক পর্যন্ত কমন থাকে। 6 নম্বর অনুপাত ও সমানুপাত, এটা হলো বীজগণিতের অনুপাত সমানুপাত, এখান থেকেও 1 মার্ক কমন পান আপনারা, পেয়ে থাকেন। তাহলে দেখেন আমরা পাটিগণিত এবং বীজগণিত নিয়ে কথা বললাম, আমরা সিলেবাসটা একটু জানলাম। এখন এই গণিতের ভিতরে জ্যামিতি, এই জ্যামিতির ভিতরে 2টা বিষয়, একটা পরিমিতি আর একটা হলো ত্রিকোণমিতি। পরিমিতির ভিতরে দেখেন রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই 5টি থেকে কখনো 4টা প্রশ্ন আসে, কখনো 5টা আসে। আর 2 নম্বর হলো, কোনো তো অসুবিধা নেই সাউন্ডের, হ্যাঁ কোনো অসুবিধা হলে আপনার জানাবেন, ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ, এখান থেকে 1টা মার্কস, কখনো কখনো 2টা আসে। তাহলে আমরা কিন্তু ফুল গণিতের ধারণা পেয়ে গেলাম। আমরা কিন্তু আসলে নিবন্ধনের প্রস্তুতি নেই পরীক্ষা দিই, কিন্তু ধারণা রাখি না। এই ধারণা নেওয়ার জন্য প্রথমে আমরা আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে গণিতে 5টি বিষয়, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, সবগুলো বলা হয়ে গেল। তাহলে এটা আমরা বিজ্ঞানীরা যেভাবে পড়ি, আমরাও হরহামেশায় প্রশ্ন যদি খুব হার্ড না করে তাহলে 15, 16টা, 18, 20টা পেয়ে যাই। আবার হার্ড করলে তো সবার জন্য কঠিন, সেটা তো ভিন্ন বিষয়। এখন দেখেন সাধারণ জ্ঞান থেকে যেসব টপিকসে প্রশ্ন আসে, সাধারণ জ্ঞানকে আমরা দেখেন ভাগ করেছি কিভাবে। এটি মূলত 4টি বিষয়ের উপর ধারণা রাখতে হবে। 1 নম্বর হলো বাংলাদেশ বিষয়াবলী, দেখেন বাংলাদেশ বিষয়াবলী। 2 নম্বর আন্তর্জাতিক বিষয়াবলী। 3 নম্বর বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। 4 নম্বর সাম্প্রতিক জ্ঞান। এই বছর 18তম নিবন্ধনে সাম্প্রতিক জ্ঞান থেকে ভালো প্রশ্ন এসেছে, যেটা বিগততে আসেনি। দেখেন বাংলাদেশ বিষয়াবলী থেকে আমরা সাজিয়েছি কিভাবে, দেশের কয়টা অধ্যায় বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে, দেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, এখান থেকে 2-3, এমন ভাগ্য হলে থাকলে 4-5 পেতে পারেন। 2 নম্বর হলো ইতিহাস, দেখেন দেখা যায় ইতিহাস থেকে 1 অথবা 2, কখনো দেয় না। 3 নম্বর ভাষা আন্দোলন থেকে 1 মার্কস পাবেন। তো এবার সিলেবাসটা পরিবর্তন হওয়ার কথা, হলে এগুলো হয়তো কিছু বাদ যাবে। মুক্তিযুদ্ধ থেকে 2-3 মার্কস থাকে। সভ্যতা ও সংস্কৃতি থেকে 2-3 থাকে। বাংলাদেশের অর্থনীতি, সেখান থেকে কখনো থাকে কখনো থাকে না। সম্পদ থেকে 3-4 থাকে, এই সম্পদটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর যোগাযোগ ব্যবস্থা, এখান থেকে 1 থাকে, কখনো 2 মার্কস পাবেন। বাংলাদেশের সমাজ জীবন, এখান থেকে 2-3-4 পর্যন্ত পেতে পারেন। এখানে বিভিন্ন আমি একটু কথা বলতে চাই। জি 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 বলেন। জি, কে জানি লাইনে ঢুকে তার প্রচন্ড বাতাসের জন্য কথা বোঝা যাচ্ছে না। কে আছেন তার সকল মিউট মাইকগুলো বন্ধ করে দিন, ক্যামেরা এবং অডিও দুইটাকে বন্ধ করুন। দুইটা বন্ধ দেখেন করুন। হাতের জামিল সাহেব ইয়ে করছে, কমপ্লেন করছে, আপনি সমস্ত মাইকগুলো বন্ধ করে দিন। আপনি অ্যাডমিন নেন নে, হোস্ট নেন নে, আর কথা শোনা না গেলে তো সমস্যা। সবগুলো মাইক বন্ধ করে দেন, আমারটা শুধু ওপেন করে দেন, ভিডিও সব অফ করে দেন। হ্যাঁ আপনারটা ভিডিও অফ করে দেন। হ্যাঁ সবাই ভিডিও অফ করেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ এইভাবে বলবেন, সমস্যা নেই। আমরা সিলেবাসটা বুঝলে আমাদের অর্ধেক পড়া হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। তাহলে আমরা বলছিলাম বাংলাদেশের সমাজ জীবন, আদিবাসী সম্পর্কে, এখানে 2-3-4 মার্ক কমন পেতে পারেন। রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, এটা মাঝে মাঝে 1 মার্ক থাকে, সংবিধানের বিষয়গুলা। 11 নম্বর সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা, এখান থেকে থাকে না। 12 নম্বর আন্তর্জাতিক সম্পর্ক, 2-3 মার্কস পেতে পারেন। মানব সম্পদ উন্নয়ন, এখান থেকে 1 মার্কস ভেরি করে। তাহলে আমরা দেখেন সাধারণ জ্ঞানকে আমরা কয়টি কয়টি করেছি, 4টি বিষয়, একটা বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি। বাংলাদেশ বিষয় বলি কিন্তু শেষ, এখন আসেন 2 নম্বর আন্তর্জাতিক বিষয় বলি। বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি, গোটা পৃথিবী নিয়ে আলোচনা, 6-7 মার্কস এখানে থাকে, এটাই 1 নম্বর অধ্যায় আন্তর্জাতিক। 2 নম্বর জলবায়ু পরিবর্তন, 2/1 মার্কস পাওয়া যায়। 3 নম্বর নবায়নযোগ্য শক্তি, 1 অথবা 2 পেতে পারেন। 4 নম্বর জাতিসংঘ, এখান থেকে 2-3 পাওয়া যায়। 5 নম্বর আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন থেকে 1 মার্কস অথবা 2 মার্কস পেতে পারি আমরা। আর পুরস্কার ও সম্মাননা, বিশেষ করে যে নোবেল পুরস্কারটা যেটা হয়ে যায়, এখান থেকে 1টা মার্কস আসে।
একটা মার্কস আসে। তারপর এটা সাম্প্রতিকের ভিতরে চলে আসে। তারপর দেখেন 7 নম্বর আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত 1 অথবা আমরা 2 এটা ভেরি করতে পারি, এখানে 1-2 মার্ক আসে। কিন্তু সবচেয়ে মজার বিষয় কি জানেন, বইতে আন্তর্জাতিক মুদ্রা দেওয়া আছে প্রায় 500-1000, মানে 150-200 দেওয়া আছে, 150-200 দেওয়া আছে। আমরা এখান থেকে মাত্র 10টা পড়বো, সব কমন করে যাবে ইনশাল্লাহ। আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়গুলি এখান থেকে 1 মার্কস থাকে মাঝে মাঝে। এখন তাহলে আমাদের বাংলাদেশ বিষয়াবলী শেষ, আন্তর্জাতিক বিষয়াবলী শেষ। এখন হলো বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগ ব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। এটা কিন্তু সাধারণ জ্ঞানের একটা অংশ, এখানে বিজ্ঞান জুড়ে দিয়েছে। দেখেন এটা আবার 4টি টপিকস। একটি হলো প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, এটা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। যারা সায়েন্সে পড়েছেন তারা এই মার্ক 3টা এমনি ফ্রি ফ্রি পেয়ে যান। 2, 3 আমরা অল্প কিছু টাকায় দিব, হয়ে যাবে। 2 নাম্বার স্বাস্থ্য, সাধারণ রোগ ব্যাধি ও চিকিৎসা, এখান থেকে আপনি 3-4 পাবেন, এটা ভালো একটা অধ্যায়। পরিবেশ বিজ্ঞান থেকে 1 মার্ক থাকে, কখনো থাকে কখনো থাকে না। 4 নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ এই যে কম্পিউটারের বিষয়ে যা কিছু আছে, এটা হলো এই অধ্যায়টা, এখান থেকে 2-3 থাকে। র্যাম, রম, এ জাতীয় বিষয়গুলো আর কি। তাহলে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, প্রায় 4টে বিষয়ে আমাদের আলোচনা মানে দ্রুত করে ফেলছি, সংক্ষিপ্ত ভাবে আজকে এটা সাজানো হয়েছে। এই জন্য এটা শেষের দিকেই বলা যায়। তাহলে আমরা যেটা জেনেছি প্রথমে, যে আমাদের 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে মোট 4টি বিষয়, কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আমরা যদি এই সিলেবাসটা বুঝে বুঝে পড়তে পারি, লেগে থাকতে পারি, তাহলে দেখবেন ইজিলি ভাবে 60, 65, 70 প্লাস মার্ক পাওয়া সম্ভব। ইতিপূর্বে বিদ্যানীরে যারা ছিলেন তারা এরকম 50, 55, 60 ইজিলি পেয়েছেন। তাহলে বাংলা থেকে আমাদের মাত্র 9টি বিষয়, দেখেন মাত্র 9টি বিষয়, মাত্র 9টি বিষয়। এই 9টি বিষয় আপনি ইচ্ছা করলে একদিনও শেষ করতে পারেন, যে ছোট ছোট শীট একদিনও আপনি ইচ্ছা করলে কভার করতে পারেন। যার ব্রেন ভালো সে যদি বলে আমি 10 দিনে কভার করব, 10 দিনই সম্ভব, ফুল প্রস্তুতি নেওয়া। তাহলে হ্যাঁ, যেমন ইংরেজি থেকে যেসব টপিক্স, এটা আমরা বলছি মাত্র 11টা টপিক্স, তার ভিতরে আমরা মাত্র 8টা থেকে 9টা পড়বো, তাতেই এনাফ। গণিত থেকে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এগুলো আলোচনা করেছি। এই বিষয়গুলো আমরা এত সুন্দর করে শর্টকাট টেকনিকে আমরা যারা আলোচনা করব, ইনশাআল্লাহ দেখবেন খুব ইজিলি ভাবে হয়ে যাবে। এগুলোর জন্য আলাদা সময় দিতে হবে না। তো এখানে আমরা আর কিছু কথা আপনাদের জন্য অ্যাড করেছি। ভাই কত মিনিট হলো এই পর্যন্ত? যেহেতু আমাদের 40 মিনিটের ভিতরে শেষে যাবে, তাহলে আমরা ওইভাবে কথা সংক্ষেপ করে দেবো। আছে কয়টা শুরু হয়েছিল? 10টায় 15 মিনিট হয়েছে, আমাদের আরো ভালো সময় আছে। তা সম্মানিত অডিয়েন্স খেয়াল করবেন, এগুলো যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, আমরা লেকচার শিটে শিটে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সিলেবাসের পর্যালোচনা এতটুকুই। এখন এখান থেকে আমরা আমাদের যারা সহজ সরল মানুষ, যারা এলাকায় বসবাস করি, আমাদের ভিতরে অনেক জল্পনা কল্পনা কিন্তু মনের ভিতরে থাকে। সেখান থেকে আমাদের কিছু কথা এখানে যুক্ত করেছি। দেখেন এনটিআরসি সিস্টেম বা আমাদের যত কল্পনা, পাবলিক ভাবনা, আমরা কি ভাবি। দেখেন 1 নম্বর এনটিআরসি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে, এটা আমাদের প্রথম একটা ভাবনা থাকে। বোঝার চেষ্টাও করি না, জানার চেষ্টাও করি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সব ওপেন করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এনটিআরসি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে? বেসরকারি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে সর্বনিম্ন যোগ্যতা আলিম পাস, অথবা কলেজ থেকে কেউ যদি এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যদি কেউ পাস করে থাকেন, তিনিও এনটিআরসির এই সিস্টেমে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ডেইলি রিটেন ভাইভায় অংশগ্রহণ করে তিনিও শিক্ষক হয়ে যেতে পারবেন। এই 18-19 বছর বয়সে সে শিক্ষক হয়ে যাবে। এরকম হয়ে গেছেন আমাদের বিগত ব্যাচগুলোতে আছেন। যেমন তাহলে কি কি যোগ্যতা? সর্বনিম্ন যোগ্যতা আলিম পাস, সর্বোচ্চ আপনার যত ফাজিল, কামিল, দাখিল যা আছে সবকিছু, অনার্স, মাস্টার্স, এগুলো প্রত্যেকটি আলাদা আলাদা পদে আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা নিয়োগ হয়। এটা বিস্তারিত আলোচনা করবো সামনে। তাহলে 2 নম্বর দেখেন আলিম এইচএসসি পাশেও নাকি শিক্ষক হওয়া যায়, কেমনে সম্ভব? এই তো বিদ্যানীর সুযোগ করে দিয়েছে, এনটিআরসি এটা আপনাদের জন্য সুযোগ রেখেছে। এই জন্য এনটিআরসি এত সুন্দর সুযোগ রেখেছে যে মাত্র আলিম পাস করেই শিক্ষক নামক মহান এই বড় পেশায় আসা যায়, আলহামদুলিল্লাহ। তো এইচএসসি পাশেই শিক্ষক হওয়া যায়। আলিম পাশে আপনি কি শিক্ষক হবেন, এটা প্রশ্ন থাকে আমাদের মাঝে। ইবতেদায়ী ও দাখিল, তাহলে ইবতেদায়ী অনেক মাদ্রাসা আছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে যেগুলা 1 থেকে 5 পর্যন্ত। সেই সব মাদ্রাসায় আলিম পাশের শিক্ষক নিবন্ধন দিয়ে আপনি জুনিয়র মৌলভী পদে চাকরি করতে পারবেন।
তাহলে পদটার নাম হবে জুনিয়র মৌলভী। এখন এই জুনিয়র মৌলভী পদটা দাখিল মাদ্রাসায় আছে, আলিম মাদ্রাসায় আছে, ফাজিল মাদ্রাসায় আছে, কামিল মাদ্রাসায় আছে। তাহলে একজন আলিম পাশ করে তিনি দাখিল, আলিম, ফাজিল, কামিল সব মাদ্রাসায় চাকরি করতে পারবেন, কিন্তু তার পদটা হবে ছোট, মানে যেটা পদ তার কাঙ্ক্ষিত পদ সেটাই। মাইক যেন কাইন্ডলি মাইক বন্ধ করবেন, এটা বেবির আওয়াজ আসতেছে। হ্যাঁ, মানে কি এত চলবে? হ্যাঁ, ধন্যবাদ। 10 মিনিট আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আপনি কেটে যান, কেটে দেন। হ্যাঁ, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর পার্টিসিপেন্ট দেখেন, হ্যাঁ, খেয়াল করেন। তাহলে আমরা আলিম পাশে জুনিয়র মৌলভী হবে, সেটা দাখিল মাদ্রাসা হোক, আলিম হোক, ফাজিল হোক, কামিল হোক। এসিসি পাশে তাহলে কোনটা হবে? এটা হবে জুনিয়র শিক্ষক। ওই ইবতেদায়ী মাদ্রাসায় বলেন, ওই দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা, তিনি জুনিয়র শিক্ষক হবেন। মেহেরবানি করে কার জন্য মাইকটা চালু আছে বন্ধ করে দেন, আপনি হোস্ট নিলে সবচেয়ে বেস্ট করতেন। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে আগাই। দেখেন, ফাজিল পাস আমি করেছি, তাহলে আমি কোন পদে আবেদন করব? ফাজিল পাশে সহকারী মৌলভী। এখন এই সহকারী মৌলভী হবেন, আর এটা কোন কোন জায়গায়? দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী লাগি, আলিম মাদ্রাসায় লাগি, ফাজিল মাদ্রাসায় লাগে, কামিল মাদ্রাসায় লাগে। বেতন কিন্তু একটাই, ওটাই, কিন্তু এই মাদ্রাসাগুলোতে এই পদটা আছে। এখন দেখেন, কামিল বাসে সব বিষয়ে কামিল মাদ্রাসায় প্রভাষক হওয়া যায়। আপনি তাফসিরে কামিল করেছেন, আপনি চাইলে আপনার এলাকার কামিল মাদ্রাসায় তাফসিরের প্রভাষক হিসেবে ঢুকতে পারবেন। হাদিসে কামিল করেছেন, চাইলে আপনি হাদিসের কামিল, মানে কামিল লেভেলে হাদিস প্রভাষক, ফিকা প্রভাষক, আদব প্রভাষক হিসেবে আপনি চলে যেতে পারবেন, চাকরি করতে পারবেন। আর যদি বলেন যে না, কামিল মাদ্রাসা এলাকায় কম, আমি কামিল হাদিসে পাশ করেছি, তো কি হয়েছে, আমি আলিম ফাজিল স্তরের আরবি প্রভাষক পদে আবেদন করতে চাই, হ্যাঁ, আপনি সেটাও পারবেন, সেটাও আপনার জন্য খোলা। আপনি সেটা করলে চাকরিটা একটু ইজিলি, সহজে হয়। তবে উক্ত বিষয়ের দ্বারা আলিম ফাজিল স্তরে আরবি প্রভাষক হওয়া যায়, এটাইও সবাই করে ম্যাক্সিমাম। আচ্ছা, কতটি ধাপ রয়েছে শিক্ষক হবার জন্য? 3টি ধাপ রয়েছে, প্রিলি, রিটেন, ভাইবা। মাঝে মাঝে গুজব উঠে যায়, প্রিলি উঠে যাবে, রিটেন উঠে যাবে, ভাইবা উঠে যাবে, এটা প্রত্যেক বছর এটা গুজব, আসলে এটা বাস্তবায়ন সম্ভব না। জি। 3 নম্বর দেখেন, কয় মাস পড়তে হবে? আপনি কয় মাসের প্রস্তুতি নিলে, মাইক যে অনেক কিছু চালু আছে, কয় মাস প্রস্তুতি নিলে, দেখেন তো, আমরা মাইকটা একটু বন্ধ করে দিই, অনেকে শুনতে পারছেন না, কষ্ট হচ্ছে। আপনারা একটু নিজ দায়িত্বে মাইকগুলো বন্ধ করে দেন, অনেকেই নতুন তো, অনেকেই নতুন আছেন। জি, একটু কাইন্ডলি মাইকগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, জি, আমারটা তো চালু আছে। আচ্ছা, দেখেন, কয় মাস পড়তে হবে? আসলে আপনি যদি মনোযোগ দিয়ে ভালো করে পড়েন, 3 থেকে 4 মাস পড়লেই আপনার পুরোটাই পড়া হয়ে যাবে। আপনার মাইক গুলো বন্ধ করে দিন মেহেরবানি করে। 3-4 মাস পড়লেই কিন্তু আপনার এই কাঙ্ক্ষিত ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব। 4 নম্বর দেখেন, আমাদের মনে কি জল্পনা, আমার বেসিক ভালো না, আমাকে দিয়ে হবে না, এটা কিন্তু আমরা নর্মালি ইজিলি বলি। আসলে এনটিএস মানে বেসিক ভালো হলেই যে পারবেন বিষয়টা তা না। এটা একটা গাইডলাইনের মাধ্যমে সুন্দর করে যদি ধারাবাহিক পড়াশোনা করা যায়, সিলেবাসটাকে কভার করা যায়, বেসিক দুর্বল হওয়ার পরেও আপনি আপনার মনের যে এই স্বপ্নটা, এটা বাস্তবায়ন করতে পারবেন। এখন মনে হয়ে গেল আমার বন্ধু আব্দুল আল মুর্শিদ ফেনী, সে বারবারই বলতো, বন্ধু আমার অঙ্ক গণিত ভালো লাগে না, এটা ছাড়া হবে নি, এটা ছাড়া হবে না। আমি তার গণিত আর ইংলিশ হারাই, বিদ্যানীর তাকে সেবা দিয়ে সে আজকে ভালো একটি ফেনীতে বড় একটা ফাজিল মাদ্রাসায় সে আরবি প্রভাষক, তার জন্য দোয়া আছে। দেখেন, 5 নম্বর, আসলে প্রচুর মেধাবীদেরই হয়, আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা অনেকেই বলে থাকি। আসলেই মেধাবীদের হয়, এটা 100% সঠিক, কিন্তু যারা আমাদের অনেকের মেধা জং ধরে গেছে, বাংলা কথাই বললাম, অনেক কাজে ব্যস্ত থাকি আমরা, নানাবিধ ব্যস্ত থাকি, তারাও যদি একটু গাইডলাইনের মাধ্যমে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই অনেক এরকম ভাইদের হয়ে যায়। 6 নম্বর, আমি খণ্ডকালীন নুরানি শিক্ষক, আমি হাফেজ, আমি মুহতামিম, আমি খতিব, আমি ইমাম, আমি কি পারবো? আমাকে সেখানে 12 ঘন্টা সময় দিতে হয়। হ্যাঁ, 12 ঘন্টা সময় দিতে হয়, তাহলে আমি কি পারবো? এই যে এই প্রশ্ন, আসলে বিগত অভিজ্ঞতা বলছি, আপনার চাকরিটা ছাড়তে হবে না। আপনি নুরানি মাদ্রাসা শিক্ষক থাকবেন, আপনি হাফেজ থাকবেন, আপনি মুহতামিম থাকবেন, আপনি খতিব থাকবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন, আপনার দায়িত্ব ছাড়তে হবে না। আপনি শুধুমাত্র, আমার বিদ্যানী রাষ্ট্র আমি বলি নাই, আপনি যে কোনো একজন ভাইয়ের কাছে যান, গিয়ে সেখানে ভালো করে গাইডলাইন ফলো করে আপনি 3-4 মাস পড়েন, দেখবেন আপনি সফল হয়ে যাবেন। আপনি আপনার চাকরি পাশাপাশি পড়বেন, চাকরি ছাড়বেন না। আমাকে সংসারের দায়িত্ব পালন করতে হয়, আমি কিভাবে বিদ্যানীরে সময় দেব? হ্যাঁ, আপনি সংসারে কাজ করেন, আপনার উপরে পুরো দায়িত্ব আছে, তারপরও আপনি শুধুমাত্র বিদ্যানী না, আমি বারবারই বলছি, যে কোনো জায়গায় আপনি নিয়ম মাফিক সময় দেন,
আপনি সফল হবেন। 8 নম্বর, আমার বড় সংসার, সব রান্না বান্না আমাকেই করতে হয়, আমার ছোট বাবু আছে, খুব জ্বালায়, কেমনে কোর্স করব, এই যে এটা প্রশ্ন থাকে। হ্যাঁ, বিগত অভিজ্ঞতায় বলছি, আমাদের অনেক আপুরা, অনেক বোনেরা, অনেক মানে নির্যাতিত ফ্যামিলি থেকেও তাদেরকে পড়তে দেওয়া হতো না, রাত 12টা পরে সবাই ঘুমায় যেত, সে মোবাইলটা অন করে সারা রাত করে পড়তো, আবার দিনে কাজ করতো। এরকম অসংখ্য বোন আমাদের এই গ্রুপ থেকে, তারা আজকে চাকরি পেয়ে গেছে, তারা আজকে অনেক আনন্দিত, অনেক খুশি। এই বিষয়, এগুলো কোনো বিষয় না। আরে অনেকেই তো আছে ছোট ছোট বাচ্চা নিয়ে বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছে, শুধু আপনি মাইন্ড সেটআপটা চেঞ্জ করেন, দেখবেন যে আপনি সামনে শিক্ষক হয়ে গেছেন। 9 নম্বর, আমি বিধবা, টাইমটা বলবেন বারবার, আমি বিধবা, আমি ডিভোর্সি, আমার মনের অবস্থা মোটেও ভালো না, আমি কেমনে পারবো, আমি আমি কেমনে পারবো, আমি কেমনে পারবো। হ্যাঁ, দেখেন বোন, আপনাকে বলছি, আপনি বিধবা, আপনি ডিভোর্সি, আপনি সমাজে এখন একটু অবহেলিত, আপনি একটু যেখানে ভালো লাগে আপনি সেখানে সময় দেন, আপনি একটু পরিশ্রম করেন, একটু গাইডলাইন ফলো করেন, দেখবেন সেখান থেকে মাথা গুজে আপনি সুন্দর করে আবার দাঁড়িয়ে যাবেন, সুন্দর করে সমাজে সুপ্রতিষ্ঠিত হবেন, সবাই আঙ্গুল দেখেই বলবে মেয়েটা ছিল কি, হলো কি। এই জন্য এই বিষয়টা আপনাকে বারবারই বলছি, যে আপনারা এখান থেকে উঠে আসেন, একটু ভালো কিছু করার চেষ্টা করেন, দেখবেন অবশ্যই পারবেন। 10 নম্বর, অঙ্ক ইংরেজি মোটেও মাথায় ঢোকে না, কেমনে পারবো। আপনি থাকেন আমাদের সাথে, দেখেন আপনি মুখে মুখে অঙ্ক করতে পারবেন, মুখে মুখে অঙ্ক বলতে পারবেন। ইংরেজি আমরা 18 থেকে 20টা টাকায় দিব, ওখান থেকে 10-12টা এমনি কমন করবে, চোখ বন্ধ করে কমন করবে। সেখানে প্রশ্ন হাতে নিয়ে আপনার 10-12টা ইংরেজি বেড়ে যাবে, একদম সাধারণ জ্ঞানের চেয়ে সহজ হবে, ইজিলি পাস করবেন, এগুলো টেনশন করবেন না। 11 নম্বর, মোবাইলে বেশিক্ষণ তাকাতে পারি না, কেমনে অনলাইনে পড়বো। আপনি অভ্যাস করেন, শুরু করেন, দেখবেন যে আপনার প্রয়োজনটাই আপনাকে তাকানোর অভ্যাসটা শিখিয়ে দিবে, আপনার সকল কাজ থেকে দেখবেন যে আপনি পড়াশোনায় মনোনিবেশ হয়ে যাবেন। 12 নম্বর, আমার টেবিলে জব সলিউশন, বিভিন্ন স্যারের লেখা নিবন্ধন গাইড, MP3 মাস্টার, জিকে, জ্বর সিরিজ, ডাইজেস্ট, BCS এর বই আছে, 2-3 বার খতম করছি। অনেকে আছে না, একেবারে সেই রকম করে বাগাড়ম্বর গল্প করে, 5 বার পড়ছি, ঠেকাই কেটা, কিন্তু পাশ করতে পারি না। আসলে NTR সেই ভুয়া, অথবা যারা পাশ করে তারা টাকা দিয়ে মনে হয় পাশ করে, আমি এত বলি তাও তো পাশ করি না। চিন্তা করেন বিষয়টা, মানে উনি যে, মানে ওই যে একটা কথা আছে, আঙ্গুর ফল টক খাইতে না পারলে, উনি পারতেছে না, উনি বই কিনে একে টেবিলে ভরপুর করে রাখছে, এখন উনি বলতেছে আসলে এটা কঠিন, এটা অনলাইনে টাকা পয়সা দিয়ে, NTS এ টাকা পয়সা দিয়ে মানুষ পাশ করতেছে, আসলে কি তাই? না। NTS থেকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, তারা যখন থেকে এই নিয়োগগুলো নিজের হাতে নিয়েছে, তখন থেকে আমাদের মতো অসংখ্য ভাইয়েরা, অসংখ্য ভাইয়েরা একদম ফেয়ারে, বিনা পয়সায়, একটি টাকাও কোথাও লাগে নাই, বিনা পয়সায় তারা চাকরি করতেছে, একটি পয়সাও ঘুষ কোথাও লাগবে না। আপনি পড়েন, আপনার চাকরিটা আপনি নিশ্চিত করেন, দেখবেন আপনার ঘটনা ঘটে যাবে। আসলেই সারা বাংলাদেশে 18 লক্ষ 20 লক্ষ আবেদন করে, সেখান থেকে কিন্তু শুধুমাত্র ওই 4 লাখ 3 লাখ পাস করে, সেখান থেকে রিটেনে 50,000 পাস করে। আসলে পড়ালেখা সবাই করে না। দেখেন 13 নম্বর, আমার খুব ইচ্ছে, বাট সাহস বা উৎসাহ দেওয়ার কেউ নাই, তাই পারি না। এই তো আমরা উৎসাহ দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে ভালোবাসি, আপনারা চলে আসেন, কলিজার টুকরা ভাই বোনেরা আসেন, দেখবেন আপনারা পাস করবেন ইনশাল্লাহ, আপনারা রিভিউ দিবেন ইনশাল্লাহ। 14 নম্বর, আমি বিদ্যাবাড়িতে কোর্স করেছি, অনলাইন প্ল্যাটফর্মে ভালো ভালো স্যারদের, হাজার হাজার ছাত্রদের সঙ্গে ক্লাস করেছি, অনলাইন ডিজিটাল বোর্ডে ক্লাস করেছি, তৃপ্তি পেয়েছি, তাও কোনো কেন জানি পাসটাই করতে পারলাম না। আসলে আমার কপালটাই নাকি নাই, নিবন্ধন নাই, আসলে বিষয়টা তা না। আপনি ওখানে আপনাকে দায়িত্ব দিয়ে গাইডলাইন দিয়ে পড়ানো হয়নি, ওরা ভালো পড়িয়েছে, কিন্তু আপনি ভালোভাবে নিতে পারেননি, আপনাকে চাপ দেওয়া হয়নি, এই জন্য আজকে আপনি সেখান থেকে সফল হন নাই। অনেকেই বিদ্যাবাড়ি থেকে এসে আমাদের কাছে বলে, ভাই আপনার কাছে আসলাম, 3 মাস পড়লাম, হয়ে গেলাম। আপনার আপনার ভিতরে কি জাদু আছে ভাই? আসলে জাদুর হাতে কিছু নেই, একটু গাইডলাইন, একটু শাসন, একটু ভালোবাসা আছে ভাই বিদ্যা নিতে। আমি বড় পেশায় আছি, আমি ব্যবসায় সফল, মাস্টারি চাকরিতে কয় টাকা বেতন, দেখবেন সমাজে এই জাতীয় লোকের কিন্তু অভাব নাই। হ্যাঁ, তাদের জন্য বলছি যে হ্যাঁ, আপনাকে এই নিবন্ধনে আসার দরকার নেই, তবে আপনিও কিন্তু ঘরের কোনায় বসে একবার ভাবেন, হায় হায় মাস্টারের কত সম্মান, আমি ব্যবসায়, আমার কিন্তু এতটা সম্মান নাই। তো হ্যাঁ, ব্যবসাকে ছোট করছি না, আসলে প্রত্যেকটি পেশারই আল্লাহ পাক সম্মান দান করেছেন। আহ এই অনেকে বলেন যে বেতন দেয় মাস্টারদেরকে, তার চেয়ে 3 গুণ আমি কর্মচারীকে বেতন দিলে অহংকার, এগুলো অহংকার আল্লাহ পছন্দ করেন না। এরকম হাজারো কথা আমাদের মাঝে আছে। যেহেতু ভাই সময় শেষের দিক, অনেক সময় ধরে বক বক করলাম, আমি নিতান্তই মেধাহীন, আমার মেধার যোগ্যতা কিছু নেই। এখানে এমনও মেধাবী আছে যাদের ছাত্র হতে পারলে কিছু শিখতে পারতাম। বিদ্যানীরের পক্ষ থেকে সবার জন্য দোয়া ও ভালোবাসা এবং অগ্রিম শুভকামনা রইল। আখতার বিন আতাউর রহমান, আরবি প্রভাষক, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, অ্যাডমিন, বিদ্যানী জব একাডেমি। হ্যাঁ, এখন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করেন, যেহেতু আমাদের লিঙ্কটা ওই যে 40 মিনিটে শেষ হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর লাগলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। জি। মনে সাহস পেলাম ভাই। হুম। আমরা যে এতক্ষণ অডিয়েন্স লেকচারটা শুনলাম বা সিলেবাসটা আমরা দেখলাম, এটা কি আমাদের রেকর্ডে আছে?